তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে এতদিন ধরে আমরা এবিটি এর বা পর্ষদের টেস্ট পেপার সলিউশনগুলো করে এসেছি। আর এখন থেকে আমি একটু ভাবলাম তোমরা অনেকেই চলতরিতের ব্যাপারে একটু ভয় পাচ্ছ বলে মনে হচ্ছে। তাই চলতরিতের যে গাণিতিক কিছু সমস্যাগুলো আছে, প্রায় সব ধরনের অঙ্ক যেগুলো আসতে পারে, সেগুলো আমি এবার একসাথে করে তোমাদেরকে একটু একটু করে লং ভিডিও করে আমি দিচ্ছি। আগের দিন আমরা অলরেডি 1 থেকে 15 অবধি, মানে আমি যতগুলো কোশ্চেন কালেক্ট করেছিলাম তার মধ্যে প্রথম 15টা কোশ্চেন আমরা সলভ করে ফেলেছিলাম। বাকি আরও 15টা কোশ্চেন আমি বেছে নিয়েছি এবং সেগুলো আজকে আমরা সলভ করব। তো ওই যে দুটো দাগ আছে না, দেখো আমি যখন একটু করে টানছি এরকম করে, তখন দেখো দাগগুলো সরে যাচ্ছে। মানে আমার ওই দুটো দাগের মধ্যবর্তী অংশের কথা যদি ভাবি, ওটা কি হচ্ছে? দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই টোটালটা 2, এটা 1 ওহম আর এটা 1 ওহম, তাহলে 1 2 1 4 ওহম। তখন যখন অনেক প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে আমার মতো এরকম তুমি মুখে মুখেও করে দিতে পারবে। দেখো যে সবগুলো কঠিন হচ্ছে সবগুলোই কিন্তু প্রায় মনে হচ্ছে না বি ফর বং মিষ্টি। তবে একটা কথা, এখানে তা বলে এই নয় যে একটা জিনিস পাচ্ছি না, স্যারেরা তো বলেন বি ফর বং মিষ্টি, তাহলে মাধ্যমিকেও বোধহয় বি ফর বং মিষ্টি হবে, ওইটা ভেবে কিন্তু দিয়েও এসো না। হ্যাঁ, ওইটা যদি দিয়ে আসো না তাহলে একদম ভুল হয়ে যাবে, একদম পুরো ঘেঁটে ঘ কেটে ক্যাচ নোচ জিরো, মানে সব রকম হয়ে যাবে একসাথে। সেইটা তোমরা গুগল প্লে স্টোরে পাবে, এই যে বং মিষ্টি অ্যাপটা, এইটা তোমরা ইনস্টল করে নেবে ফোনে। কারণ এখানে ফ্রি কমিউনিটি গ্রুপ একটা আছে, সেই কমিউনিটি গ্রুপে তোমরা যদি জয়েন করে যাও তাহলে আমাদের এই যে ক্লাসগুলো যেগুলো রেগুলার বেসিসে হচ্ছে সেই সকল ক্লাসের ক্লাস নোটগুলো তো ওখানটায় আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি। অ্যাপ যখন খুলবে না তোমাদের কিন্তু এরকম একটা স্ক্রিন দেখাবে, ও নিচের দিকে এরকম একটা কমিউনিটি বলে জায়গা থাকবে, একটা আইকন দেখতে পাবে, ওটাই যখন টাচ করবে প্রথমেই পাবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ। তো যখন এই ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ পাচ্ছ, ঝটপট টাচ করো, ওখানে জয়েন করো, দিলেই দেখতে পাবে ওখানে সমস্ত রকমের জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। আর তাহলে আজকের আমাদের প্রথম কোশ্চেন হবে 16 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করব। তাহলে চলো ঝটপট দেখে ফেলি আমাদের কি আছে কোশ্চেনে। বেশ, প্রথমে বলেছে যে দেখো 3 ওহম 4 ওহম আর 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে কোনটির মধ্যে দিয়ে সর্বোচ্চ ও কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? দেখো যে আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই রকম একটা রোধ আছে, এরকম আর একটা রোধ আছে, এরকম আর একটা রোধ আছে। ধরে নিলাম এটাকে আমার হচ্ছে 3 ওহম, এটাকে আমার হচ্ছে 4 ওহম, আর এটা হচ্ছে আমাদের 5 ওহম। যখন এই রোধগুলো একটা কোষের সাথে যুক্ত করছি, খেয়াল করে দেখো তো সমান্তরাল সমবায়ে আমরা কি জানি, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সেম। তাহলে ভিটা আমার এখানে কি, ভিটা আমার হচ্ছে এখানে কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটার মধ্যে দিয়ে যাবে I1, এটার মধ্যে দিয়ে যাবে I2, এটার মধ্যে দিয়ে যাবে I3। এবার আমি যদি এইভাবে লিখি I1 R1 সমান তো ভি, তাহলে সেটাই সমান লিখতে পারি I2 R2, ওটা কনস্ট্যান্ট, তো এটাই সমান লিখতে পারি I3 R3। এখন R1 এর ভ্যালু হচ্ছে 3। এবার কোনটা বলেছে কোনটির মধ্যে দিয়ে সর্বোচ্চ হবে কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন হবে। দেখো এবার R1 এর বিভিন্ন রকম ভ্যালু আছে, তাহলে আমি বলে দিলাম R1টাকে যদি 3 ধরি তাহলে 3I1, এটা হচ্ছে 4I2, এটা হচ্ছে 5I3। এবার খেয়াল করে দেখো আমাকে যদি 3I1 4I2 আর 5I3 কে সমান হতে হয়, তাহলে অটোমেটিক্যালি 3-এর সাথে যে গুণ আছে মানে I1টাকে বড় হতে হবে, আর 5-এর সাথে যে গুণ আছে তাকে সবচেয়ে কম হতে হবে, তবেই তো সবগুলোর একটা সমান গুণফল হবে, তাই না? তাহলে কি হলো, এখানটায় I1 গ্রেটার দেন I3 হয়ে যাবে, এবং I1টাই হয়ে যাবে কি সর্বোচ্চ, যেটা হয়ে যাবে ম্যাক্সিমাম। কেন? কারণ এর সাথে যে রোধটা আছে এটা হচ্ছে মিনিমাম, আর I3টা হয়ে যাবে মিনিমাম, মানে এর সাথে যে রোধটা আছে সেটা হয়ে যাবে, সেটা কি, সেটা সবচেয়ে বড়, তার মানে এর সাথে সবচেয়ে কম I গুণ করতে হবে, আর যেখানে সবচেয়ে কম রোধ আছে সেখানে সবচেয়ে বেশি I গুণ করতে হবে। তো এই তো কনসেপ্ট। এবার এটা যদি 1 নাম্বার, এটা আমি বোঝালাম তোমাদেরকে, কিন্তু এইভাবে এত লিখতে হবে না। এটা যদি 1 নাম্বারের কোশ্চেন দেয়, বুঝতেই পারছো, যেটা সর্বনিম্ন রোধ তার মধ্যে দিয়ে হবে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ, আর যেটা হচ্ছে সর্বোচ্চ রোধ তার মধ্যে দিয়ে হবে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ। তাহলে এটা হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে সর্বনিম্ন, তাই এর মধ্যে দিয়ে হয়ে যাবে কত, এর মধ্যে দিয়ে হয়ে যাবে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ, তাই তো, এর মধ্যে দিয়ে হয়ে যাবে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ। আর এটা হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে এর মধ্যে দিয়ে কি হয়ে যাবে, এর মধ্যে দিয়ে হয়ে যাবে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ। ক্লিয়ার? এবার এটা যদি 2 নম্বরের দেয় কি বলতে হবে, তখন তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে
যে আমরা জানি যে সমান্তরাল সমবায়ে যুক্ত প্রতিটা রোধের ক্ষেত্রে প্রতিটা রোধে দুই প্রান্তের বিভব প্রভেদ একই হয়। যেহেতু প্রত্যেকটা বিভব প্রভেদ একই, তাহলে যেটা সর্বনিম্ন রোধ তার মধ্যে দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হতে হবে, আর যেটা সর্বোচ্চ রোধ মানে সবচেয়ে বেশি রোধ এখানে, তার মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। 2 নম্বরের মতো হয়ে গেল। যদি 3 নাম্বার দেয়, আরও একটু এক্সপ্লেন করতে হবে, ছোট্ট করে এই আঁকাটা এঁকে দাও, জাস্ট এইটা লিখে দাও, এখানে দিয়ে তারপরে ভ্যালু বসাও। যেহেতু এবার মানে এইটা বসানোর দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য করেছিলাম, এতটা অবধি লিখলে এরপরে এইটা লেখো যে এখানে যেহেতু R1 লেস দেন R2 লেস দেন R3 যেহেতু, তাহলে অতএব কি হবে, I1 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I3। তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে I1 হবে ম্যাক্সিমাম, তার মানে 3 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে আমার সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা, আর I3টা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে 5 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে আমাদের কি সর্বনিম্ন তড়িৎ প্রবাহ। আমরা এইভাবেও বলতে পারি। তো যত রকম ভাবে এক্সপ্লেন করা যায় আমি সবগুলো তোমাদেরকে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে, তাই তো? তাহলে চলো আর দেরি না করে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 17 নম্বর কোশ্চেন। বলেছে যে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি বলেছে দেখো, তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে। এখানে কিন্তু এই নয় যে আমি জুড়ে দিচ্ছি, টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করছি। আচ্ছা তোমরা গাড়ার দেখেছো? গাড়ার মানে এই যে যেটা দিয়ে ধরো এই যে মিষ্টির প্যাকেটগুলো করা হয়, মানে প্যাকেটগুলো বাঁধা হয়, যেটা গাড়ারগুলো এরকম গোল গোল হয়, দেখেছো? তো ওটা কি হয়? ওটা হয় না যে আমাদের যত টানবো তত সরু হয়ে যাবে? যদি কেউ খেয়াল করে না থাকো, আমার এই পাশের ভিডিওটা এখন দেখে নাও, এখানটায় যেটা দিচ্ছি ওই ভিডিওটা দেখো, আর আমি যেটা বলছি সেখানে দেখো। দেখো ওই ভিডিওতে আমার কিন্তু গাড়ারটা যেটা আছে ওটার আমার কিন্তু দুটো দাগ দেওয়া আছে, মানে ওই দুটো দাগের মধ্যে আমি তোমাকে দৈর্ঘ্যটা বোঝানোর চেষ্টা করছি। তো ওই যে দুটো দাগ আছে না, দেখো আমি যখন একটু করে টানছি এরকম করে, তখন দেখো দাগগুলো সরে যাচ্ছে, মানে আমার ওই দুটো দাগের মধ্যবর্তী অংশের কথা যদি ভাবি, ওটা কি হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এবং ইন দ্য মিন টাইম দেখো যখন আমি টানছি তখন কিন্তু ওটা যতটা মোটা ছিল সেটা একটু সরু হয়ে যাচ্ছে, তাই না? তার মানে ওই অবস্থায় আমি যদি এটাকে ক্রস সেকশন করি, মানে প্রস্থচ্ছেদ করে নিই ওটাকে, তখন কি হবে, প্রস্থচ্ছেদ করে নিলে তার যে ক্ষেত্রফলটা যেটা প্রথমে ছিল তার থেকে কিন্তু সরু হয়ে যাবে। দরকারে আরেকবার ভিডিওটা দেখে নাও, আমি এখন কোনো কথা বলছি না, মন দিয়ে ভিডিওটা দেখো। দেখো এই 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 আমি টানলাম, টানতে শুরু হলো, আরেকবার দেখো এই যে আবার টানছি, আবার টানলে একটু শুরু হলো, বুঝতে পারলে? তার মানে এইভাবে কিন্তু একটা তোমার যদি তারকে আমরা যদি টানি, তাহলেও কিন্তু টেনে যদি লম্বা করি সেখানেও কিন্তু কনসেপ্টটা একই, আমার এটা মানে প্রস্থচ্ছেদটা কিন্তু কমে যাবে, তাই না? এবার দেখো খেয়াল করে দেখো, আমি টানার আগে একটা নিচ্ছি, ধরো এটাকে আমি কি বলছি, এটা হচ্ছে টানার আগে, এটা হচ্ছে টানার আগে, আর এটা হচ্ছে আমাদের টানার পরে, তাই তো? দেখো টানার আগে কি আছে, টানার আগে আমার L1 ছিল, A1 ছিল, আর এটা তো রো ছিল, তাই এটা R1 ছিল, এটা রো ছিল। এখন R1 সমান তাহলে কি, R1 সমান কি দেখো তো, R1 সমান হচ্ছে আমার R1 সমান হচ্ছে রো ইন্টু L1 বাই A1, এটা আমরা জানি। যখন টেনে দিলাম কি হয়ে গেল, টেনে দিলে রোটা কিন্তু একই থাকছে যেহেতু উপাদান একই, এলটা চেঞ্জ হয়ে যাচ্ছে L2, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে A2 তে, আর স্বাভাবিকভাবে রোধটাও চেঞ্জ হয়ে যাবে R2 তে। এবার তুমি এখানে R2 দেখো, R2 সমান কি লিখছো, R2 সমান রো ইন্টু L2 বাই A2, তাহলে রো ইন্টু কি হচ্ছে L2 বাই A2। এখন তুমি খেয়াল করে দেখো তো, যখন টেনে বড় করছি, এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, যখন টেনে বড় করছি আমার দৈর্ঘ্যটা বাড়ছে না কমছে, বাড়ছে, তাহলে আমার এখানে কি হলো, L2 গ্রেটার দেন L1। যখন টেনে বড় করছিলাম তখন তাহলে কি সরু হয়ে যাচ্ছিল, মানে প্রথমে যে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল, পরের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কি একই থাকবে না কমে যাবে, কমে যাবে। তাহলে আমার কিন্তু হচ্ছে কি A2টা হচ্ছে লেস দেন A1। এবার দেখো L1 এর থেকে A2 বেড়েছে, লবে কিন্তু বেড়েছে, তার মানে আমার অলরেডি R2 বাড়ছে, ঠিক আছে R2 বাড়ুক। আবার দেখো এর উপরেও কিন্তু ডিপেন্ড করে, এখানেও কি বাড়ছে, ভালো করে দেখো তো, A2টা কিন্তু কমছে, হরে কমছে। কোনো ভগ্নাংশের হরে কমে মানে আলটিমেট কিন্তু টোটাল ভ্যালুটা বেড়ে যায়। তার মানে
দৈর্ঘ্য বাড়ার জন্য রোধ বাড়লো, আবার A1 এর থেকে A2টা কমার জন্য রোধ বাড়লো। তার মানে এই দুটো কারণকে সম্মিলিত করে যদি দেখি তাহলে কি হচ্ছে, R2 গ্রেটার দেন R1 হচ্ছে না? একটা তার ছিল, তাকে টেনে আমি বড় লম্বা করে দিলাম, তাহলে তার কিন্তু রোধটা বেড়ে গেল। যখন এই রোধটা বেড়ে যাচ্ছে তখন কি হবে, তার মধ্যে দিয়ে যদি বিভব প্রভেদ একই থাকে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে না কমবে? কি, R2 বেড়ে যাচ্ছে তো, V সমান IR, V সমান I, ওহো আচ্ছা বাদ দাও। V সমান কি, V সমান কি IR। এখন আমার যদি এই আরটা যদি বাড়ে, ভিটা তো সেম রাখতে হবে, তাহলে আইটাকে কমতে হবে। তাহলে আমি এখান থেকে কি এইটা বলতে পারি যে দেখো তো বাবা, যে I2 ইজ লেস দেন I1, বলা যায় কিনা? দ্বিতীয়টার মধ্যে যেহেতু রোধ বেড়ে গেছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে, তাহলে I2টা I1 এর থেকে কি হবে, কম হবে। তাহলে ফাইনালি আমাদের কি হলো, একটি তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে বলেছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা প্রথমটার থেকে দ্বিতীয়টা কমে যাচ্ছে, মানে আমাদের হয়ে যাবে অপশন বি, হ্রাস পাবে। ক্লিয়ার? এই টেনে দৈর্ঘ্য বৃদ্ধি, তারপর আরো একটা পরে একটা কোশ্চেন আছে, গলিয়ে অর্ধেক করা হচ্ছে, ওটাও আমি বোঝাবো, ওটাও খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, তো ওটা একটু শেষের দিকে আছে বোধহয়, আমার খেয়াল নেই কত দাগের প্রশ্নটা, তো তোমরা দেখো, দেখতে দেখতে পাবে, আই এম শিওর। ওকে, আচ্ছা আগেরটা কি আমি বলে দিলাম? হ্যাঁ, আগেরটা তো বলে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এটা আমাদের হয়ে গেল, হ্রাস পাবে। এর পরের কোশ্চেন, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন চলো, কি বলেছে। এর পরের কোশ্চেন বলেছে যে একটি পদার্থের রোধাঙ্কের তোমার বলেছে 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, আর ওই পদার্থের যদি 0.5 সেন্টিমিটার স্কোয়ার তোমাদের করা হয়, ক্ষেত্রফল নেওয়া হয়, আর ওই দৈর্ঘ্য তারের রোধটা যদি বলা হচ্ছে 0.5 ওহম হয়, কত দৈর্ঘ্য বলেছে, খুব ভালো কথা। আমাদের এলটা হচ্ছে জানতে চেয়েছে, এর ভ্যালুটা হচ্ছে কত, এ কোথায়, এ কোথায়, এ হচ্ছে 0.5 সেন্টিমিটার স্কোয়ার, আর তারপরে রোধ বলে দিয়েছে আর, আর বলে দিয়েছে কত 0.5 ওহম, আর রোধাঙ্ক রো এর ভ্যালু বলে দিয়েছে কত 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, তাই তো। এখন তাহলে আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি আর সমান রো ইন্টু এল বাই এ, আমাদের এলটা দরকার, তাহলে চলো এল সমান তাহলে কি হবে, আর এ বাই রো। তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু বলেছে স্যার 0.5 ওহম, 0.5 ওহম। এর ভ্যালু কত, না এর ভ্যালু বলছে 0.5 সেন্টিমিটার স্কোয়ার, স্যার লিখে দিলাম। রো বলে দিয়েছে 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। এবার দেখো তো, এই ওহম আর এই ওহম দুটো ওপর নিচে অনুপাত হিসেবে আছে, একক বিহীন হয়ে যাবে। এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, এখানে সেন্টিমিটার আছে, তাহলে আমার ফাইনাল ইউনিটটা কত হয়ে যাবে, সেন্টিমিটার। তাহলে লিখে ফেলো আরেকবার, যখন এরকম সবগুলো একক লিখে দেবে তোমরা, তার জাস্ট পরের স্টেপেই যে ফাইনাল কত মানে এককটা হবে সেটা কিন্তু লিখে ফেলবে। ওকে, কারণ আমি বারবার বলেছি একক তো আর কোনো চলরাশি নয় যে বীজগাণিতিক নিয়মে গেলাম ঘ্যাঁচ 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 করে কেটে দিলাম, সম্ভব নয়, তাই আমাদেরকে পাশে লিখে দিতে হবে। তাহলে এটা কি হচ্ছে 0.5 × 0.5 বাই 9 × 10⁻⁻6 সেন্টিমিটার। 10⁻6টাকে উপরে নাও, তাহলে আমার হয়ে যাবে কত 0.5 × 0.5 ইন্টু 10⁻6 ছিল, উপরে গেলে হয়ে যাবে শুধু 6/9 সেন্টিমিটার। এবার এখানে হচ্ছে 0.25 হবে, সবকিছু করে কাটাকুটি করে, এখানে তো আর জায়গা নেই, আমি ঘরে যেটা করেছিলাম, আমি তো এটা করতে হয় কারণ এখানে তো আমি বসে বসে ক্যালকুলেট করবো না বাবা, আমি করে আনি ক্যালকুলেশনটা। 2.78 ইন্টু 10⁻, কত হবে 10⁻4 সেন্টিমিটার আসবে। এবার তোমরা এইভাবেও বলতে পারো, এটাকে যদি মিটারে কনভার্ট করতে চাও তাহলে কি হবে, মিটারে কনভার্ট করলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে 2.78 ইন্টু 10 স্কোয়ার, আর এখানে দেখো দশমিক রেখে স্কোয়ার রাখার মানে হয় না, তো আমি এটাও তোমরা রাখতে পারো, এটাও ঠিক। আবার কেউ যদি চাও তোমরা মিটারেও করে দিতে পারো 278 মিটার, এটাও ঠিক। ঠিক আছে, যেহেতু এখানে সেন্টিমিটারে দিয়েছিল, তাই তুমি যদি সেন্টিমিটারে ভ্যালু রাখো একদম ঠিক হবে, কেউ কাটবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো সকলে, কি বোঝা গেল তো? ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা তো ক্যামেরার ওপাশে, স্ক্রিনের ওপাশে, আমি এখানে একা একা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক করছি, কি করে বুঝবো বলো? কমেন্ট করো, কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, ওটা আমাদেরকে ইন্সপায়ার করে যে না সত্যি একটা ক্লাস করাচ্ছি, ওদের ভালো লাগছে, ওরা এরকম চাইছে।
বুঝতে পেরেছো তোমরা কি চাও? তোমাদের যদি মনে হচ্ছে যে না স্যার আর একটু স্লো করুন, বা যদি মনে হয় যে ঠিক আছে স্যার এটা হয়ে গেছে এরপরে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করুন, অবশ্যই সেটা কমেন্টে জানাও। তোমরা কমেন্টে জানালে আমরা কিন্তু বুঝতে পেরে সেগুলোই কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য, তাই না? না হলে আমরা ভাববো আচ্ছা এটা তো হয়ে গেছে, আমাদের সময় এটা কঠিন লাগতো, এটাই করি, আমি কিন্তু বুঝতে পারবো না তোমরা কি চাইছো। তাই তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে ক্লাসগুলো, কোন চ্যাপ্টারের কি দরকার, সবটাই তোমাদের সাথে কথা হবে কিন্তু কমেন্টে। ওকে, বেশ, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের 19-এর দাগে। এখানে বলে দিয়েছে একই ভোল্টেজ রেটিং যুক্ত 100 ওয়াট আর 40 ওয়াট দুটো বাল্বের রোধের অনুপাত কত হবে। এটা খুব ইজি, এটা সকলেই আমরা জানি। কি জানি তো? এখানে কি দেখো তো, পাওয়ার, এখানে ভোল্টেজ রেটিং বলে দিয়েছে, পাওয়ার দিয়েছে, রোধ দিয়েছে, তাহলে পি, ভি আর আর এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আছে। পি সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তার মানে এখান থেকে পাবো আর সমান হয়ে যাবে ভি স্কোয়ার বাই পি, তাই তো? এখন আমাকে কি বলেছে? রোধের অনুপাত, তাহলে আর ওয়ান বাই আর টু। আর ওয়ান বাই আর টু কত হবে? ভি স্কোয়ার বাই পি ওয়ান। কেন? একই ভোল্টেজ বলেছে, তাই কিন্তু আমি ভি ওয়ান ভি টু নিয়ে নিই, একই ভি রাখলাম, ভি স্কোয়ার বাই পি টু। এবার এটাকে যদি ভেঙে দিই তাহলে কিরকম আসবে? ভি স্কোয়ার বাই পি ওয়ান ইন্টু পি টু বাই ভি স্কোয়ার। ভি স্কোয়ার দুটো তো একই, কেটে গেল। পি টু মানে কিন্তু দ্বিতীয়টার কত ছিল? 40। এখানে ইউনিট লিখবো না, কেন? এটা অনুপাত, অনুপাতের কি কোনো একক হয়? হয় না। এগুলোকে যখন কাটাকুটি করে দেবো তাহলে আমার ফাইনালি যেটা দাঁড়াবে 2/5। তাহলে আমার কি হয়ে গেল? তাহলে দেয়ারফর এটা হয়ে গেল যে আর ওয়ান ইস টু আর টু সমান হয়ে যাবে 2:5। হলো? এটাই আমার অ্যান্সার। অ্যান্সার আছে? আছে। বিতে, বি ফর বং মিষ্টি। দেখো যে সবগুলো কঠিন হচ্ছে সবগুলোই কিন্তু প্রায় মনে হচ্ছে না বি ফর বং মিষ্টি। তবে একটা কথা, এখানে তা বলে এই নয় যে একটা জিনিস পাচ্ছি না, স্যারেরা তো বলেন বি ফর বং মিষ্টি, তাহলে মাধ্যমিকেও বোধহয় বি ফর বং মিষ্টি হবে, ওইটা ভেবে কিন্তু দিয়ে এসো না। হ্যাঁ, ওইটা যদি দিয়ে আসো না তাহলে একদম ভুল হয়ে যাবে, একদম পুরো ঘেঁটে ঘ কেটে ক্যাচ কুঁচ জিরো, মানে সব রকম হয়ে যাবে একসাথে। ওকে, তো তখন কিন্তু ওই না পারলে, স্যারেরা বলেছিল বলে ওই বি ফর বং মিষ্টি বলে কিন্তু দিয়ে এলে বং মিষ্টি দায়ী থাকবে না, আমি বলে দিলাম, সাবধান করে দিলাম। বুঝতে পারলে? ওকে, চলো তাহলে কি আছে এখানটায়? রোধের অনুপাত হয়ে গেল 2:5। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আর অঙ্কগুলো সোজা লাগছে তো নাকি? তোমরা যে ভয় পেতে এত যে না স্যার চলতলিতের অঙ্ক কি না কি জিনিস, সোজা লাগছে তো? তোমাদেরকে সহজ করেই কিন্তু এইগুলো যাতে হয় আমরা সেরকম ভাবে জিনিসগুলো করছি। ওকে, বেশ, আচ্ছা এখানে এই ছবিটা আছে, কি বলেছে দেখো, বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। এখানে এই যে ছবিটা দিয়েছে, এখানে দেখো তো এ থেকে যাচ্ছে, আবার এখানটায় যাচ্ছে, দিয়ে এইভাবে কারেন্টটা আসছে। এই এখন এই যে রোধটা, এটার ওপরে আবার একটা শাখা হয়ে আছে, মানে এই দুটো আবার কি আছে, এখান থেকে এইটুকু, মানে এই 3 ওহম আর এই 3 ওহম কি হচ্ছে, একে মানে একটার প্রান্তের সাথে অন্যটার অপর প্রান্তে যুক্ত, তার মানে এটা শ্রেণী সমবায়। এই যে তুল্য রোধটা, এই দুটোর প্রান্ত আবার একই পয়েন্ট আছে, মানে এই দুটোর প্রান্ত আবার একই, তার মানে এটা সমান্তরাল। তাহলে এইভাবে যদি আমি এত জটিল ভাবে না ভাবে আমি যদি সহজভাবে সাজিয়ে নিই তাহলে কি হবে? সহজভাবে সাজিয়ে নিলে এটা হবে, এখানে আমার একটা রোধ, তারপর এখানে হচ্ছে আমার এই উপরের দুটো রোধ। দেখো এই যে দুটো রোধ, এই দুটো রোধের কি একটা প্রান্ত কমন, তাহলে এটা হয়ে গেল আমার 3 ওহম, এটা হয়ে গেল আমার 3 ওহম। তারপরে এটা আবার জুড়েছে কার সাথে? জুড়েছে হচ্ছে নিচে আর একটা রোধ আছে, এই যে 3 ওহম, এটার সাথে জুড়েছে, জুড়ে দাও। এইটা হচ্ছে আমার আর একটা 3 ওহম। তাহলে এই দুটোর যে সমবায়, শ্রেণী সমবায়, সেইটা আর এই 3 ওহম, এইটার আবার যে দুটো প্রান্ত দেখো একই, তার মানে এই 3 ওহম আর এই 3 ওহমের শ্রেণী সমবায়ের সাথে এটা সমান্তরাল সমবায় আছে। এবার এইটার যে তুল্য রোধ হবে সেটার সাথে কি হবে, এই সামনে পিছনের যে দুটো রোধ ওটা কিন্তু আবার শ্রেণী সমবায় আছে। বুঝতে পারলে? এবার এই কতবার আর এই রোধ বলবো, তাই আমি একটা এখানে নাম দিয়ে দিচ্ছি যে এটা কি, এটা হয়ে যাচ্ছে R1, এটা হয়ে যাচ্ছে R2, এটা হয়ে যাচ্ছে R3, এটা হয়ে যাচ্ছে R4, আর এটা হয়ে যাচ্ছে R5। ক্লিয়ার? এবার দেখো আমি যেটা বলছিলাম, এখন দেখো এগুলো এখান থেকে ধরো কারেন্ট যাচ্ছে, সরাসরি তো যেতে পারবে না, বাদ রাখলাম। ছোট ছোট জিনিসগুলো দেখো,
এটা স্পষ্টতই দেখা যাচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, তার মানে এই R4টা উপরে যা আছে তার সাথে সমান্তরাল। খুব ভালো কথা। আবার উপরে যখন দেখতে যাচ্ছি স্যার এখানে কিন্তু একটা রোধ নেই, এখানে দুটা রোধ দিয়ে দিয়েছে, কি হবে? এখানে যখন দুটো রোধ দিয়ে দিয়েছে, এই দুটো রোধ কিন্তু দেখো আমাদের শ্রেণী সমবায় আছে, তাই না? তাহলে যখন শ্রেণী সমবায় আছে আমরা কি করব? তাহলে আমরা বের করে নেব শ্রেণী সমবায়ের তুল্য রোধ। এখানে আর এস প্রাইম বা আর এস ড্যাশ দিলাম, এটা তাহলে কি হবে? শ্রেণী সমবায় করলে এটা হয়ে যাবে R2 প্লাস R3, মানে 3 আর 3 করলে কত হয়? এটা 6 ওহম হয়। এটিকে আবার করে দেখাতে হবে নাকি? তাহলে হলো এটা 6 ওহম। এবারে আর এস ড্যাশ যেটা, এইটা হচ্ছে আবার এর সাথে কি আছে? প্যারালালে আছে। তার মানে আমি যদি এটা করি 1/RP সমান 1/RS প্রাইম, এটা কোনটা? RS প্রাইম হচ্ছে এই দুটো তুল্য রোধ, সেই তুল্য রোধ, আর এটা হচ্ছে সমান্তরালে আছে, তার মানে 1/R4। এটা যদি করি তাহলে কি হবে? এটা হয়ে যাবে 1/6 প্লাস এটা হয়ে যাবে 1/3, এটা হয়ে যাবে ওহম ইনভার্স। তাহলে এই দুটোকে যখন আমি সলভ করছি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে যেটা দাঁড়িয়ে যাচ্ছে নিচে 6 যদি হয় তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2 ওহম ইনভার্স, মানে এটা হয়ে যাচ্ছে আমার কত? 3-এর 6 ওহম ইনভার্স, মানে এটা কাটলে তো হাফ হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ ওহম ইনভার্স। তাহলে 1/RP সমান হাফ ওহম ইনভার্স, তাহলে আরপি মানে প্যারালালটা কত? 2 ওহম। তাহলে এই টোটালটা তুল্য রোধ দাঁড়ালো এখন আমার কত? 2 ওহম। এবার এই টোটাল যে তুল্য রোধটা বেরোলো, এই তুল্য রোধটা R1 আর R5 এর সাথে কিন্তু শ্রেণী সমবায় আছে। দেখো R1 এর একটা প্রান্ত, এই টোটাল যে তুল্য রোধটা তার একটা প্রান্ত, আবার এর যে অপর প্রান্তটা তার সাথে R5 লেগে আছে। তাহলে আমার ফাইনাল যে সিরিজ যেটা হলো সেটা কি হবে? RSটা কি হবে? RSটা হবে R1 প্লাস RP, মানে ওই তুল্য রোধ যেটা বের করেছি প্যারালাল কম্বিনেশন করে, আর এটা হয়ে যাবে R5। তাহলে সবগুলো যোগ করে দাও দেখি, এখানে 1 ছিল, এটা 2 ছিল, প্লাস এখানে 1 ছিল, তাহলে আমার টোটাল কত হতো? টোটাল আমার হয়ে গেল 4 ওহম। বুঝতে পারলে কিভাবে হলো? এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে ভেবে ভেবে বুঝে বুঝে করতে হবে। কখনো যদি আঁকা জটিল লাগে তোমরা এইরকম সরল করে নাও, তোমরা যেভাবে দেখতে অভ্যস্ত। যখন অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু দেখবে এগুলোই দেখবে ঠিক আছে, এগুলো আমি যেমন, ও বাবা এটা তো এর সাথে এটা গেছে, তার মানে এটা 3 3 6 হয়ে যাচ্ছে। আচ্ছা এটার সাথে এটা প্যারালাল আছে, তাহলে 6 3 করলে উপরে হয়ে যাচ্ছে 3, 3/6, তাহলে হাফ, এটা হাফ, হাফ মানে উল্টে যাবে 2, বেশ 2, তাহলে এই টোটালটা 2, এটা 1 ওহম আর এটা 1 ওহম, তাহলে 1 2 1 4 ওহম। তখন যখন অনেক প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে আমার মতো এরকম তুমি মুখে মুখেও করে দিতে পারবে। তখন এইসব বড় বড় কোশ্চেন যদি এমসিকিউতেও দিয়ে দেয় তাহলেও কিন্তু তুমি পারবে। এবং কখনো কখনো কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো জয়েন্ট হোক, নিট হোক, বা আরও একটু ধরো আরেকটু লোয়ার লেভেলেও যদি কিছু থাকে, আপার লেভেলেও কিছু থাকে, বিভিন্ন জায়গায় দিতেই পারে। তো সেই সব জায়গায় কিন্তু এমসিকিউতেই এই অঙ্কগুলো থাকবে। তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো, ভালো যত বেশি সড়গড় হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু এটা করতে পারবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারলে। আমি অনেকেই আছো যারা জানতে, এটা পারতে, করতে পারবে, আবার অনেকেই আছো যাদের ক্ষেত্রে এটা ছিল খুব কঠিন একটা জিনিস ছিল। তাই আমার তো এখানে দর্শক সকলেই, তোমরা সকলেই আমাদের ছাত্রছাত্রী, তাই সকলের কথা ভেবে আমি কিন্তু একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ধরে 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 করে দিলাম। ওকে, তো আশা করি ঠিক লাগলো, বুঝতে পেরেছো সকলে কি, তাই তো? কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের আছে যেটা 21 নম্বর কোশ্চেন। বাহ, এটা 21 নম্বর কোশ্চেন। এবার এই কোশ্চেনটায় না আমি একটু তোমাদেরকে লিখে লিখে ধরে ধরে করাবো। কেন বলো তো? পড়ে নিয়ে চলো, দিলে বুঝতে পারবে কেন বলছি। তো 21 নম্বর কোশ্চেনে কি বলেছে? 21 নম্বর কোশ্চেন, একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব আছে, 4টি 100 ওয়াটের বাল্ব আছে এবং 5টি 40 ওয়াটের পাখা আছে। বাল্ব আর পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলে বলেছে। আর টিভি যেটা আছে 80 ওয়াটের, এখানে দৈনিক 6 ঘন্টা করে চলে বলেছে। এরপরে বলেছে যে 2025 সালের সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ বিল কত আসবে যখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে মাত্র 7 টাকা। এখন এটা কিভাবে করবে? এতদিন আমরা কি করেছি, সমস্ত যন্ত্রাংশ দেওয়া থাকতো, তারা একই সময়ে চলতো, তাতে কি আমি মোট ক্ষমতা বের করে নিতাম, মানে টোটাল সম্মিলিত মোট ক্ষমতা বের করে নিতাম। তারপরে কি বের করতাম? তারপরে ওই টোটাল টাইমটা বের করে নিয়ে গুণ করে দিলে আমার কি হয়ে যেত, ক্ষমতা ইনটু সময় করলে শক্তি পাই, তড়িৎ শক্তিটা বেরিয়ে আসতো। এবার সেখানে আমরা ইউনিট কনভার্সন করে বিওটি এককে নিয়ে আসতাম। এতটা অবধি ঠিকই ছিল, কিন্তু মুশকিলটা হলো যে এখানে কিন্তু প্রত্যেকটার জন্য সময় আলাদা আলাদা দিয়ে দিয়েছে। যেমন
বাল্ব আর ফ্যানগুলোর জন্য দিয়ে দিয়েছে একটা সময়, টিভির জন্য দিয়ে দিয়েছে একটা সময়। তাহলে কি করতে হবে? প্রথমে আমরা আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করতে পারি, বাট আমি এখানে বলবো যেহেতু এই তিনটে জিনিস মানে 60 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব বা 40 ওয়াটের পাখা, এগুলো যেহেতু একটা টাইম আছে মানে 4 ঘন্টা করেই আছে, তাহলে কিন্তু তোমাদের এটা কি করবে, এটা একসাথে করে নাও। তাহলে আমি কি লিখি? তাহলে চলো একসাথে করি। এটা কি লিখবো? তাহলে বাল্ব ও পাখাগুলির সম্মিলিত মোট শক্তি, তাই তো? সম্মিলিত, সরি শক্তি না, ক্ষমতা। সম্মিলিত ক্ষমতা, সম্মিলিত ক্ষমতা কত হবে গো? সম্মিলিত ক্ষমতা হবে, তাহলে আমি এখানে P1 দিই। P1 সম্মিলিত ক্ষমতা কত হবে? সম্মিলিত ক্ষমতা যেটা হবে এখানে কটা বলেছে? 5টা 60 ওয়াটের বাল্ব আছে, তারপরে কি বলেছে? 4টা 100 ওয়াটের বাল্ব আছে, আর 5টা 40 ওয়াটের ফ্যান আছে। তাহলে এগুলো সবগুলো তো ওয়াট, তাহলে সবগুলো যোগ করলে কত হচ্ছে? 300, 400, 700, 200, 900। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 900 ওয়াট। এটা হলো সম্মিলিত ক্ষমতা। এবার এগুলো প্রত্যেকটা কিন্তু দেখো যে এখানে দৈনিক 4 ঘন্টা করে চলে, তাই তো? তাহলে দৈনিক যদি 4 ঘন্টা করে চলে, তাহলে আমাদের এগুলো কি হবে? যে বাল্ব ও পাখাগুলির তোমার পাখাগুলির দৈনিক ব্যয়িত শক্তি আর কি, দৈনিক কত ব্যয় করছে, দৈনিক ব্যয়িত শক্তি, দৈনিক ব্যয়িত শক্তি কত? শক্তি তাহলে কি হবে? এখানে E1 হবে, E1, কারণ যেহেতু আমি দুটো সেট করছি, তাহলে E1 হয়ে যাবে কি P1 যেটা বের করেছি, আর T1 এখানে দেওয়া আছে তোমার কত? 4 ঘন্টা। তাহলে P1 ইন্টু T1 করলে কত হবে? এটা তোমাদের আসছে এখানে 900 ওয়াট, আর আমার ওখানে অ্যান্সার সরি টাইমটা দেওয়া আছে কত? 4 ঘন্টা। তাহলে আমার এগুলো থেকে টোটাল বেরোচ্ছে দেখো 3600 ওয়াট আওয়ার। এবারে ওয়াট আওয়ার তো বিওটি এককে নয়, আমি এটা বিওটি এককে করে নিতেই পারি, তো করে নাও। 1000 দিয়ে ভাগ করে দিলে কি বলেছি? 3.3 ঘরে গিয়ে আসবে, তাহলে 1 2 3 3-এর পরে বসবে। তাহলে আমার হয়ে গেল এটা কি 3.6 কিলোওয়াট আওয়ার। তো এটাকেই লিখে দাও না, 3.6 বিওটি একক। হয়ে গেল। এটা কি হলো? বাল্ব আর পাখাগুলির দৈনিক ব্যয়িত শক্তি। এখন টিভির তো ক্ষমতা একটাই, এখানে তাহলে সম্মিলিত ক্ষমতা বের করার দরকার নেই, তো এবার এখানে নিয়ে নাও। তাহলে কি টিভি দ্বারা দৈনিক ব্যয়িত শক্তি কত? টিভি দ্বারা দৈনিক ব্যয়িত শক্তি যেটা, সেটাকে আমি কি লিখতে পারি? সেটাকে আমি E2 বলতে পারি। E2 সমান কি হবে? P2 ইন্টু T2। T2টা দেখো তো বলেছে কত? 80 ওয়াট। T2টা বলেছে 6 ঘন্টা। তাহলে চলো, তাহলে আমার 80 আর 6 যদি গুণ করে দিই, আমার হয়ে যাবে কত? ওয়াট আওয়ার। হয়ে গেল কত? না, 480 ওয়াট আওয়ার। 480 ওয়াট আওয়ার আছে, এটাকেও আমি বিওটি করে নিই, সুবিধা হবে। তো করে নাও, কে না বলছে। 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 ঘরে গিয়ে আসবে, তাহলে হয়ে যাবে 0.48 বিওটি একক। হয়েছে? তাহলে আমি কিন্তু বাল্বগুলো কত দৈনিক ব্যয় করছে আর টিভি কত দৈনিক ব্যয় করছে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি করতে হবে? আমার তো এই ঘরে টোটাল বিদ্যুৎ বিল জানতে চেয়েছে, তার মানে আমার বাল্বও লাগবে, পাখাও লাগবে, টিভিও লাগবে। তাহলে এখন বাল্ব, পাখা, টিভি সবগুলো যদি একসাথে করে দিই, তাহলে কি হবে? আমাকে এই দৈনিক শক্তিটাকে যোগ করে দিতে হবে। তাহলে এটা একই কোশ্চেন, একটাতে কুলোবে না বলে আমি জাস্ট আবার নতুন কোশ্চেনটা অ্যাড করে নিয়েছি, যাতে আমাকে বারবার এ স্লাইড ও স্লাইড না করতে হয়। তো আমাদের কি ছিল? টিভি দ্বারা দৈনিক বের করে নিয়েছিলাম। তাহলে এখন মোট কি হচ্ছে? মোট তাহলে কি হচ্ছে? মোট দৈনিক শক্তি, অ্যাকচুয়ালি মোট ব্যয়িত দৈনিক শক্তি হলো ভালো হতো। ঠিক আছে, মোট দৈনিক ব্যয়িত শক্তি এটা কত? তাহলে আমার এখানে টোটালটা কি হবে? এখানে মোট দৈনিক ব্যয়িত শক্তি আমার এটা হয়ে যাবে ই। তাহলে ই সমান কি হবে? E1 ছিল আর E2 ছিল। E1 এ কত ছিল? E1 এ আমার কত ছিল গো? ভুলে গেলাম।
E1 এ ছিল 3.6, E2 তে ছিল 0.48। ওকে, ঠিক আছে। তাহলে E1 এ হচ্ছে 3.6 আর E2 তে হচ্ছে 0.48 বিওটি একক। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে বলো তো? 4.0, এই পয়েন্টগুলো বোধহয় দূর থেকে বোঝা যাচ্ছে না, 4.08 বিওটি একক। ক্লিয়ার? এখন যখন দৈনিক বের করে নিলাম, এখানে কি বলেছে 2025-এর সেপ্টেম্বর, মানে এখানে কিন্তু লিপ ইয়ার টিপিয়ারের কোনো ব্যাপার নেই, সেপ্টেম্বর মাস, তো সেপ্টেম্বরে আবার কি লিপ ইয়ার, তাই না? তাহলে এটা তোমার সেপ্টেম্বর মাসের তুলনায় কত বিল আসবে? তাহলে তোমার ওই সেপ্টেম্বর মাসে মোট ব্যয়িত শক্তি তাহলে কত? সেপ্টেম্বর মাসে মোট ব্যয়িত শক্তি কত? এইটার সাথে আমি 30 গুণ করে দেবো, 4.08 ইন্টু 30 বিওটি একক। এটা গুণ করলে কত আসবে? এটা গুণ করলে তোমাদের চলে আসবে 122.4, 122.4 বিওটি একক। এবার এক একটার ইউনিট কত বলেছে? 7 টাকা। এই যে 7 টাকা দেখতে পেয়েছ, 7 টাকা লেখা আছে। তাহলে আমার এখানে মোট খরচ কত? তাহলে আমার এখানে অতএব মোট খরচ কত? এতগুলো ইউনিট, তার সাথে কি হচ্ছে 7 টাকা করে গুণ হবে, তাহলে 122.4, তার সাথে 7 গুণ করলে আমরা যেটা পাবো মোট টাকা কত হবে গো? তোমরা গুণ করে দেখবে, আমি এটা করে নিয়েছি। এটা কত? 856.8 টাকা, 856.80 টাকা। ওকে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা এটা বেরোলো। এবার বুঝতে পারলে কেন এটা আমি লিখে লিখে করালাম? এখানে কিন্তু পাখা বাল্ব এগুলোর জন্য আলাদা নিয়ে নিয়েছে, টিভির জন্য আলাদা নিয়ে নিয়েছে, তাহলে আমাদেরকে এখানে আলাদা আলাদা করে করতে হবে। এখানে যদি আরো ভাগ দিত, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় দিত, তাহলে আর এত আলাদা সম্মিলিত ক্ষমতা টমতা করতাম না, আমরা একদম সরাসরি শক্তি বের করে নিতাম। কি ধরো আমার এখানে দিয়েছে যে একটা বাল্বের জন্য বাল্ব 12 ঘন্টা চলে, ফ্যান 8 ঘন্টা চলে, তাহলে বাল্বগুলো টোটাল কত শক্তি করছে? তাহলে ক্ষমতা ইন্টু 12 ঘন্টা অ্যাড করে রেখে দিলাম। ফ্যানের তো আলাদা, তাহলে ফ্যানের ক্ষমতা কিন্তু তার সময় করে বের করে না, ফ্যান শক্তি এত করছে, টিভি এত শক্তি খরচ করছে, ফ্রিজ এত শক্তি খরচ করছে, দিয়ে টোটাল শক্তি করে নিতাম, তো হয়ে গেল। টোটাল শক্তি মানেই আমাদের সেখানে কি বিওটি এককে করে নিলে হয়ে যাবে ইউনিট। তার সাথে যদি ইউনিট জানতে চায় তো ওটাই অ্যান্সার। যদি আমাদের এখানটায় তোমাদের খরচ জানতে চায়, তাহলে ওরা টাকা দিয়ে দেবে, কত টাকা করে এক একটার ভ্যালু, কত খরচ হয়, তো সেটা করে ফেললে হয়ে যাবে, তাই না? তো এটা এই যে বললাম সবাই আছে বলে ধরে ধরে করাচ্ছি, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে অঙ্কগুলো এতটা বেশি এগুলো আমরা জানি, তারা একটু 2x স্পিড করে দেখে নিতে পারো। আর যারা জানো না তারা ডিটেলসেই বললাম, আশা করি বুঝতে পেরেছো, তাই তো? তো ঠিক আছে, চলো এরপরে কি কোশ্চেন আছে দেখি। এরপরে কোশ্চেন আছে আমাদের 22 নম্বর কোশ্চেন। বলেছে যে 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে আমাদের 1500 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। এখানটা কি বলেছে দেখো, আর এখানটায় আর বলে দিয়েছে 42 ওহম, কারেন্ট বলে দিয়েছে কত? কারেন্ট বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, খুব ভালো। আর কি বলেছে? সময় জানতে চেয়েছে, তোমাকে তাপটা বলে দিয়েছে কত? তাপটা বলে দিয়েছে 15,000 ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা কি ফর্মুলা জানি? আমরা এটাই জানি যে H সমান 1/J I²RT। তাহলে সময় জানতে চেয়েছে, চলো সময়টা বের করে ফেলি। সময় হচ্ছে H ইন্টু J/I²R। তাহলে এখানে H এর ভ্যালুটা কত গো? H এর ভ্যালুটা বলেছে 15,000 ক্যালোরি। আচ্ছা 15,000 ক্যালোরি যদি হয়, তাহলে J এর ভ্যালুটা কিসে হবে? 1 লিখবো নাকি 4.2 ইন্টু জুল পার ক্যালোরি হবে? ওইটাই হবে। তাহলে J এর ভ্যালুটা হয়ে যাবে আমাদের কত? J এর ভ্যালু হয়ে যাবে 4.2, তাই তো? J এর ভ্যালু হয়ে যাবে 4.2, I এর ভ্যালুটা বলে দিয়েছে কত? 5, তাহলে 5 এর স্কোয়ার মানে আমি 25 বসিয়ে দিলাম, আর R এর ভ্যালু বলে দিয়েছে কত? 42। ক্লিয়ার? ক্লিয়ার তো এবারে নাকি? ঠিক করলাম তো? H ইন্টু J হচ্ছে আমাদের কি জানতে চেয়েছে? সময় ধরে চললে, ঠিকই আছে। তাহলে যখন এরকম সবগুলো হচ্ছে, দেখো তো এটা তোমাদের 4.2 আর এটা 42, তাহলে এটা 10-এ কেটে যাবে, একটা শূন্য কেটে দাও,
25 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 25 6 150 হয়, আর একটা শূন্য, তাহলে 60। তাহলে কি হলো, তাহলে এখানে সময়টা কি দাঁড়ালো, সময়টা এটা দাঁড়ালো 60 সেকেন্ড। তো এটাকে তুমি 1 মিনিটও লিখতে পারো। তাহলে কত সময় ধরে না, 60 সেকেন্ড বা 1 মিনিট ধরে চললে কিন্তু আমাদের হবে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের কোশ্চেন কি বলেছে, এরপরের কোশ্চেন বলেছে ডিসি প্রবাহের ক্ষেত্রে I/T-টা নির্ণয় করো। দেখো ডিসির ক্ষেত্রে কি হয়, ডিসির ক্ষেত্রে কি হয়, আমি এসিটাও বলে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে কি আই বনাম টি, তাহলে আইটা আমার থাকবে ওয়াই অক্ষে আর টিটা থাকবে আমার কি এক্স অ্যাক্সিসে। তাহলে এখানে একইভাবে টিটা থাকবে এক্স অ্যাক্সিসে, আর এখানে হচ্ছে আমার কি থাকবে আই থাকবে। এবার দেখো এসিতে কি হয়, এসিতে কিন্তু বলি কি তোমার দিক পরিবর্তন করে, মানে আইটা একবার প্লাস যায় একবার মাইনাস যায়, একবার মানে একদিক একবার এদিকে যায়। আমি যদি এদিকের আই যাওয়াটাকে তড়িৎ প্রবাহটাকে প্লাস ধরি, তাহলে অপোজিটটাকে আমরা মাইনাস ধরবো। এইরকম ভাবে তো রিপিট করছে, তখন তাহলে কি হবে, আমি যদি এইটাকে একটা এরকম মিন পয়েন্ট ধরে নিই না, তখন এরকম একবার প্লাস হবে মাইনাস হবে, প্লাস হবে মাইনাস হবে, এইভাবে জ্বলতে থাকবে। কিন্তু 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 ডিসিতে কি হয়, ডিসিতে কিন্তু তোমাদের ব্যাটারির প্লাস আর মাইনাস থেকে, মানে প্লাস থেকে সবসময় মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ হয়। ওখানে কিন্তু তড়িৎ প্রবাহ অভিমুখ পরিবর্তন করে না। তার মানে আমার এদিকে যদি যাচ্ছে এদিকটাতেই সব সময় হবে, বা ওদিকে যদি যাচ্ছে ওদিকটাতেই সব সময় হবে। আমার কিন্তু ওখানে প্লাস মাইনাসের ব্যাপার থাকবে না। তার মানে সময়ের সাথে সাথে আইটা হয়ে যাবে কি ধ্রুবক। তাহলে সময়ের সাথে যদি আই ধ্রুবক হয়, তাহলে এর গ্রাফটা কিরকম হয়ে যাবে, একটা জাস্ট এরকম সরল রেখা হয়ে যাবে। কারণ সময় যাই থাকুক না কেন, আই একটা নির্দিষ্ট তার ভ্যালুই মেনটেন করবে। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পারলে, কি বুঝতে পারলে তো? ওকে, এরপরে চলো, এরপরে কি বলেছে 23 নম্বরটা কি, ও আচ্ছা 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 আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের, কিন্তু আমাদের তোমাদের জন্য একটা সুখবর। আমাদের এই বং মিষ্টিতে আমাদের কিন্তু অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে 8ম থেকে 10ম শ্রেণীর জন্য। তোমরা অনেকেই বলতে যে স্যার আমরা যদি এগুলো আরো আগে থেকে পেতাম ভালো হতো। এখন দেখো তোমাদেরকে তো আমরা পড়াচ্ছি, তোমরা পেয়েই যাচ্ছ, কিন্তু তোমাদের যারা ছোট ছোট ভাই বোন যারা ভাবতো যে দাদা দিদিরা বং মিষ্টিতে পড়ছে, এত ভালো সবকিছু রেজাল্ট করছে, তো আমরাও পড়তে পারলে ভালো হতো। তো তারা যদি ইন্টারেস্টেড ছিল, এতদিন ধরে পড়ার সুযোগ ছিল না, কিন্তু আমরা এবারে কিন্তু ক্লাস 8 থেকে, মানে যখন থেকে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক মেন্টালিটিটা ডেভেলপ করা শুরু করে, তখন থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে গাইড করতে পারবো। তাই তোমাদের যত ছোট ছোট ভাই বোন আছে, পরিচিত কোনো বন্ধু বান্ধব, স্কুলের ছোট ছোট ভাই বোন, নিজের যদি ছোট ছোট ভাই বোন থাকে, বা যারা ইচ্ছুক, হয়তো পিসির ছেলে মাসির ছেলে পড়ে কিন্তু ওরা জানে না, ওদেরকে তুমি কিন্তু জানিয়ে দিতে পারো। ওকে, আমাদের চলে এসছে। তো এই ব্যাপারে কোয়ারিজ থাকবে, স্যার কবে কবে ডেট পাবো, কি ব্যাপার, কত কি দিতে হবে, যাবতীয় যা কোয়ারিজ আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। এটা আমাদের হচ্ছে রিসেপশনের নাম্বার, আমাদের ম্যানেজমেন্ট টিম তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। ওকে, তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য সুখবর। এখন কদিন ধরেই দেখছো আমরা সকলে বলছি, তার কারণ তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, আর তোমাদের ডাকে সাড়া না দিয়ে বং মিষ্টি কখনো পারবে না, তাই না? তাই তো তো এই ছিল আজকের ব্যাপার। হুম, তো কি হ্যাপি তো, এবার হ্যাপি তো নাকি? চলো তাহলে এরপর তাহলে পড়াশোনা শুরু করি। এতক্ষণ ধরে একদম অনেক রকম কোশ্চেন করলাম, হ্যাপি হলে, তারপরে সুখবর দিয়ে দিলাম। এরপর তাহলে কি চলো আরো একটা নতুন নতুন কোশ্চেন আছে, আরো অনেক নতুন নতুন কোশ্চেন আছে আজকে। মানে তোমরা যখন করবে না ভাবে এ বাবা এই সহজ অঙ্কগুলো আমরা এতদিন পারতাম না, আর কদিন আগে থেকে করলে যে স্যার কি ভালো হতো, তোমরাই ভাববে। সেই জন্যই বলি সবসময় টেক্সট বই পড়ো, টেক্সট বই পড়ো, শুধু টেস্ট পেপার সলভ করলে হবে না, 100% কমন আসবে না। টেস্ট টেক্সট বই তোমাকে কিন্তু পড়তেই হবে, বুঝতে পারলে? তাই টেক্সট বই পড়ো, আমরা এই যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো করো, আর অঙ্কগুলো আমি তো এরকম করছি। এরপরে আমি তোমাদেরকে বলেইছি যে আলোর উপরে একটা আমি ভিডিও আনবো, মানে আলোতে যত ধরনের প্রতিবিম্ব গঠন হয়, অবতল দর্পণ, উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স, যত রকমভাবে প্রতিবিম্ব গঠন হয় সবগুলো আমি একটা একটা ভিডিওতে আনবো। কোন বস্তুর কোন অবস্থার জন্য কিরকম হয়, কি ব্যাপার, আমি সবটা সেখানটায় বলে দেবো। ওকে, তো সেটাও আসছে, তো সেটার পরে তোমরা কিসের ভিডিও চাও তোমরা জানাও। ওকে, তো চলো আমরা এখন তাহলে শুরু করি আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটা আলোচনা করি। এরপরে বলেছে 100 ওয়াটের একটা বাতি প্রতি মিনিটে, 100 ওয়াটের একটা বাতি
এটা বলেছে কি প্রতি মিনিটে শক্তি খরচ করে। দেখো বাতিটা বলে দিয়েছে 100 ওয়াট, এটা কত 100 ওয়াট প্রতি মিনিট, মানে টাইম তাহলে কত 1 মিনিট। টাইম যদি 1 মিনিট হয় তাহলে আমার এটা কত হবে 60 সেকেন্ড হবে। তাহলে আমাদের শক্তি খরচ করে ই সমান কি, ই সমান তো আমরা জানি যে পি ইন্টু টি, তাই না? তাহলে পি সমান যদি আমার 100 ওয়াট হয় আর টিটা যদি 60 হয় তাহলে আমার ইউনিটটা হয়ে গেল কত ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ডটাই তো জুল, এটাই তো জুল বলি আমরা, তাই না? তাহলে আমরা লিখে দাও, তাহলে এখানে হয়ে যাবে আমার 6000 জুল, তাই তো? এটা হয়ে যাবে আমার 6000 জুল। তাই এই আমাদের অ্যান্সার। দেখো তো 6000 আছে, এই তো আছে, তাহলে 6000 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খুবই ইজি, এটা মুখে মুখেও হয়ে যাবে। 100 ওয়াট দিয়েছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 100 ইন্টু 60 করলে কত হয় 6000 হয়, মানে 6000 হয়। ওয়াট সেকেন্ড করলে জুল হয়। এটা কি খাতা কলম মানে খাতায় কাগজের উপর কলম দিয়ে আঁকিমুখি কাটার কোনো প্রয়োজন আছে? নেই। তো এটা কিন্তু মুখে মুখে হয়ে যেত। ওকে, বেশ। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলছে যে আর রোধের তারকে, এই যে আমি এটা বলেছিলাম, এটা কিন্তু বুঝতে হবে, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একটা তারকে কি ধরতে পারি, তারটাকে একটা লম্বা একটা চোঙ ধরতে পারি। ধরে নিলাম আমার এরকম একটা তার ছিল, এরকম একটা লম্বা তার ছিল। তাহলে এটা তো একটা চোঙই, দেখো এখানে উপরে একটা গোলাকার মানে বৃত্তাকার একটা সারফেস আছে এরকম ভাবে, আর একটা লম্বা। এটাকে এবার এর তো একটা ভলিউম আছে, ধরো এর হচ্ছে এ ছিল, এর হচ্ছে এইচ ছিল, তাহলে এর তো নির্দিষ্ট একটা ভলিউম আছে। এখন আমি গুলিয়ে যখন ফেলছি, গুলিয়ে দেওয়ার পরে আমার উপাদানের কিন্তু কি বলবো মানে দৈর্ঘ্যটা বা প্রস্থচ্ছেদটা একই থাকবে না, ক্ষেত্রফলটা একই না থাকতে পারে, কিন্তু গুলিয়ে যখন দিলাম আমার মেন উপাদান তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না। আমি তো এই নয় যে 1 চামচ আমি তামা ওখান থেকে তুলে অন্য জায়গায় দিয়ে দিলাম, ধরে নিলাম এটা তামার যদি হয়, তাহলে যেই পদার্থটা থাকুক না কেন সেটার কিন্তু কোনো আয়তনের পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে, আমি এটাকে গুলিয়ে ধরো আরো একটা লম্বা করতে পারি, সেটার হচ্ছে এ আলাদা হবে, আরো একটা লম্বা হোক, এটা A1 দিই, এটা A1 দিই, তাহলে এটা হচ্ছে A2, এটা হচ্ছে H2। আবার এরকমও করতে পারি, আমি ছোট করে দিলাম, তাতে কি হয়ে যাবে আমার A3, আর এটা হয়ে যাবে H3। ছোট করে দিলে কি হবে, আমার এখানটায় মোটা হয়ে যাবে তারটা। তাহলে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ভলিউম। সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কি জানি, চোঙের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণিত উচ্চতা করে দিলে আমরা পাই ভলিউম। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে এটা লিখতে পারি যে A1H1 ইকুয়ালস টু A2H2 ইকুয়ালস টু A3H3। এটা লেখা যায় না? দেখো তো, এটা লেখা যায় তো নাকি? লিখতে পারি। এই কনসেপ্টটাকেই কাজে লাগাবো আমরা এখানটায়, তাই তো? কি বলেছে চলো দেখে নিই। এখানে বলে দিয়েছে আর রোধ তার বলে দিয়েছে, গুলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার করে দিয়েছি, খুব ভালো। দেখো আমার এল ও আর ছিল তার ছিল L1, নিশ্চয়ই তার A1 ছিল। আর প্রথম আচ্ছা এটা রোধটা তো বললাম, তাহলে আমার কি হলো, তাহলে L1 দৈর্ঘ্যের এবং A1 ক্ষেত্রফলের একটা তার, সেটা কি ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তার ছিল রোধ আর। তাহলে আমি এটা লিখতে পারি আর সমান রো ইন্টু L1 বাই A1 লেখা যায়। এবার আমি কি বলছি, আমি বলছি যে স্যার এখানে আমি নতুন একটা তৈরি করব যেটা আর প্রাইম, তার হয়ে যাবে আপনার L2টা হয়ে যাবে 2L1, সরি L1 বাই 2, এখানে ভুল করলাম আবার, এখানে অর্ধেক বলেছে না, এখানে অর্ধেক বলেছে, তাই যে অর্ধেক দৈর্ঘ্যের আমি বারবার দ্বিগুণ ভাবছি, তাহলে অর্ধেক দৈর্ঘ্য যখন হয় তাহলে L1 বাই 2 হলো, তাহলে L2 সমান কিন্তু L1 বাই 2, তাহলে A2টা কত হবে, A2টা কত হবে, এই যে বললাম এই ফর্মুলা আমরা জানি, যেহেতু সবগুলোর ভলিউম সেম তাহলে আমি লিখতে পারি যে A1H1, মানে এখানে কি H থাকবে তোমরা বলো দেখি, এখানে কি H থাকবে? এখানে তো Hটাকে হাইটটাকেই তো আমরা লেন্থ বলছি, তাই না? তাহলে দেখো আমি H1 না লিখে আমি কি লিখবো এখানটায় L1, তাহলে A1L1 সমান হয়ে যাবে আমাদের A2L2। এবার L2টা বলেছে L1 বাই 2, তাহলে লিখে দাও, তাহলে A2 ইন্টু L1 বাই 2, তাহলে এই L1 কাটবে, তাহলে এই L1 কাটবে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, যে A2 সমান 2 ইন্টু A1, এটা আসছে না? তাহলে A2 সমান যেটা লিখছিলাম তাহলে কি লিখবো 2 ইন্টু A1। এবার তাহলে দেখো আমি আর প্রাইমটা বসাই, বস্তুর কিন্তু উপাদান চেঞ্জ হয়নি, তাহলে রোধাঙ্কটা কিন্তু সেম থাকবে।
তাহলে এই রোধাঙ্কটা রো সমান কি হচ্ছে, রো ইন্টু আর প্রাইম সমান রো ইন্টু L2/A2। এই L2টা কত, L2 এর ভ্যালু হচ্ছে আমাদের কত স্যার, না L1/2। আমরা জানি A2 এর ভ্যালু কত, 2 ইন্টু A1। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে নাও। তাহলে রো ইন্টু L1/A1 ইন্টু 1/2 ইন্টু 2। এই পোর্শনটা দেখো তো আর না, রো L1/A1 এটা আর না। তাহলে হয়ে গেল আমাদের কি, আর প্রাইম সমান হয়ে গেল কি আর, আর নিচে কি ছিল এখানে 2 ইন্টু 2 তাহলে 4। তাহলে এটা কি হয়ে গেল, R/4 হয়ে গেল। দেখো তো R/4 আছে, এই তো আছে, একদম অপশান এতেই আছে R/4। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল R/4। এবার এখানে এটা বলতেই পারতো গলিয়ে ওর দৈর্ঘ্য অর্ধেক না করে 3 গুণ করে দিয়েছে, দৈর্ঘ্য 3 গুণ করে দিয়েছে মানে বড় করে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি আমার এরিয়া কমে যেত। আবার বলতে পারতো যে 1-এর 3 গুণ করে দিয়েছে, অর্ধেক না করে 1-এর 3 মানে 3 ভাগের 1 ভাগ করে দিয়েছে। যাই বলুক না কেন কনসেপ্টটা কি, একটাই তারকে যখন আমি টেনে বাড়াই, ওখানেও কিন্তু টেনে বাড়ানোটাতেও কিন্তু সেম কনসেপ্ট। যখন টেনে বাড়িয়ে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, এরিয়া ছোট হয়ে যাচ্ছে, এল বড় হয়ে যাচ্ছে, কারণ উপাদানটা তো আমার সেম। আমার দৈর্ঘ্য বড় হতে পারে, এরিয়া ছোট হতে পারে, বা এরিয়া বড় দৈর্ঘ্য ছোট হতে পারে, উপাদানটা তো সেম। তার মানে আমার আয়তনটা এখানে একই হবে, এখানেও তাই। গুলিয়ে দিয়ে যখন আমি এরকম করছি আয়তন একই হবে। তাহলে সবসময় এই ফর্মুলাটা মনে রাখবে, যখন এই টেনে বড় করা হবে, গুলিয়ে কিছু করা হবে, তখন কিন্তু ভলিউমটা কিন্তু সেম। বুঝতে পারলে? যদি বলে যে কেটে নিয়ে অন্য কিছু করেছি, সেই অঙ্কটাও আছে। যদি বলে যে একটা তার আছে, তাকে কেটে নিয়ে দুটো আলাদা আলাদা করলাম, তখন আলাদা ব্যাপার, কারণ তখন কিন্তু বস্তুর মোট পরিমাণ সেটা একই থাকছে না, কেটে নিচ্ছি তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যখনই টানবো একটা তারকে বা গলাবো, তখন কিন্তু বস্তুর পরিমাণটা সেম থাকছে, তাই আমাদের এই ফর্মুলা দিয়ে আসবে। ওকে ওকে, 24 হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে কি বলেছে, কি বলেছে, আচ্ছা এখানে কি কি দিয়েছে, এখানে খুব ভালো জিনিস দিয়েছে। এখানে বলে দিয়েছে আমার এল দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার দীর্ঘ এবং 0.15 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। লিখে নাও কি আছে, 0.15 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তোমার এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার। এর বলেছে বিভব প্রভেদ বলেছে আবার কত, বিভব প্রভেদ বলেছে আমাদের 5 ভোল্ট, তাই তো। বিভব প্রভেদ বলেছে 5 ভোল্ট, আর আই বলেছে কত, আই বলেছে 2 অ্যাম্পিয়ার। এখন বলেছে তারটির উপাদানের রোধাঙ্কের মান কত। খুব ভালো কথা, এমন আহামরি কিছু ব্যাপার নেই। রোধাঙ্কের মানটা তাহলে কত হবে, রোধাঙ্কের মানটা যেটা হবে সেটা কি, আমরা কি জানি ওহমের ফর্মুলা অনুযায়ী ভি ইকুয়ালস টু আইআর জানি। তাহলে ভি ইকুয়ালস টু আইআর যখন হবে, তাহলে আর এর ভ্যালুটাও আমরা কি জানি, এটা জানি তো, ভি ইকুয়ালস টু আই। আর এর জন্য কি জানি, রো ইন্টু L/A। এখানে আমাদের দেখো এল দেওয়া আছে, এ দেওয়া আছে, আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, কিন্তু রোটা শুধুমাত্র দেওয়া নেই। তাহলে রোটা বের করবো, নিয়ে নাও রোটাকে একদিকে। রোটাকে একদিকে নিয়ে নিলে কি হচ্ছে, ভি ইন্টু এ বাই আই ইন্টু এল। তাহলে বসিয়ে দাও সবগুলো। এখানে দেখো কি হবে, ভি হচ্ছে তাহলে 5 ভোল্ট, এ হচ্ছে কত 0.15 সেন্টিমিটার স্কোয়ার, আই কত বলেছে 2 অ্যাম্পিয়ার, এল কত বলেছে 25 সেন্টিমিটার। এখানে দেখো এই যে ভোল্ট বাই অ্যাম্পিয়ার আছে, ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে কিন্তু ওহম, আর সেন্টিমিটার স্কোয়ার উপরে আছে সেন্টিমিটার, মানে সেন্টিমিটার হয়ে যাবে, ওহম সেন্টিমিটার। এখানে দেখো তো রোধাঙ্ক আছে, তাহলে রোধাঙ্কের একক ওহম মিটার, ওহম সেন্টিমিটার এরকম হয় তো, তাহলে মিলে গেল। তাই এবার আমরা সবগুলো এইভাবে লিখে ফেলবো, কি শুধু ভ্যালুগুলো আগে লিখবো, 5.015 5 ইন্টু 0.15, 2 ইন্টু 25, এখানটায় কি হবে ওহম সেন্টিমিটার। তো কাটাকুটি করো, 5 দিয়ে 10 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 0.15 ছিল, 10 দিয়ে আবার ভাগ করব, তাহলে আমার যেটা চলে আসবে কত 0.015 ওহম সেন্টিমিটার। এটাও রাখতে পারি, অথবা আমি যদি এটাকে আরো সাইন্টিফিক অ্যাপ্রোচ করি, তাহলে 1.5 ইন্টু 10⁻² ওহম সেন্টিমিটার, এটাও হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? খুব ইজি অঙ্ক। ভি ইকুয়ালস টু আইআর দেবো, আর আর সমান জানি আমরা কি রো ইন্টু L/A, তো এটা থেকেই করলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তাহলে? ঠিকই তো আছে, আর কোনো প্রবলেম নেই, হওয়ার কথাও নয়। ওকে, বেশ, নেক্সট কোয়েশ্চেন।
এইটা একটু ট্রিকি কোশ্চেন। এখানে তোমরাই ভাববে যে প্রথমে যে এখানে স্যার অঙ্ক বোধহয় করতেই হবে। দেখো 300 ভোল্ট বলেছে, এখানে বলে দিয়েছে 220 ভোল্ট 100 ওয়াট, মানে কি 220 ভোল্ট এসে 100 ওয়াট, তার ম্যাক্সিমাম কত হয় 220 ভোল্ট হয়। তাহলে 220 ভোল্ট 100 ওয়াট যদি হয়, তাহলে তাকে যদি 220 বেশি দেই তাহলে কি হবে, সেটা কি চলবে, এত নষ্ট হয়ে যাবে। তাহলে কি কি ঘটবে, না কি ঘটবে স্যার, না 300 ভোল্ট লাইনে 300 ভোল্ট লাইনে যুক্ত করলে 300 ভোল্ট লাইনে যুক্ত করলে বাতিটি পুড়ে যাবে বলা যায়, বা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তাই তো, নাকি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার। এবার বলছে বিতে, এখানে কিন্তু বাবু দেখো আর কিন্তু আমার বেশি হচ্ছে না, আমার এখানে কিন্তু ভোল্টেজ হয়ে যাচ্ছে কত, 110 ভোল্ট। এবার তোমরা এটা জানো যে পি সমান কি, পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে ওই বাতিটার রোধ কত বের করে ফেলো তো, ভি স্কোয়ার বাই পি, মানে এইটা হবে যে তোমার 220 ইন্টু 220 বাই কত বলেছে 100 ওয়াট, তার মানে আমার 22 ইন্টু 22 ওহম। আমি এটা 22 ইন্টু 22 ওহমই রাখলাম, নয়তো এটা 484 হয়, 22 ইন্টু 22 করলে হিসেবে সুবিধা হবে, 22 ইন্টু 22 ওহম রেখে দিলাম। এবার দেখো এখানে ভি বলেছে এটা, তাহলে এখন কত, রোধটা তো ফিক্স, তাহলে এখন পাওয়ারটা কত, এখন পাওয়ারটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ভি কত দিচ্ছি আমি 110, ভি কত দিচ্ছি 110, রোধ কত আমার 22, এইটাই। দেখো এটা 22 5-এ কাটবে, এটা 22 5-এ কাটবে, তাহলে আমার কত হচ্ছে, আমার 25 ওয়াট হচ্ছে। তাহলে আমি যখন 110 ভোল্টের সরবরাহ লাইনে দিচ্ছি, তখন বাতিটা কিন্তু 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতির মতো আচরণ করবে। বুঝতে পারলে, কেন, রোধটা তো সেম, বাতির রোধটা তো সেম। তো ওই রোধে যখন আমি 110 দেবো, আমি যেমন ভোল্টেজ দেবো আমার পাওয়ার তেমনি হবে। তাহলে আমি যদি 110 দিই, সেটা 25 হয়েছে। সাপোজ এটা যদি আর কি করা যেত, আর যদি ধরো মাঝখানে কিছু দিতাম, তাহলে 50ও হতে পারতো, আরও কমিয়ে দিলে আরও কমে যাবে। যেহেতু ভি স্কোয়ার বাই আর এই ফর্মুলায় চলছে, তাই আমরা প্রথমে রোধটা বের করে নিলাম, সেই রোধটাকে কাজে লাগিয়ে দ্বিতীয় ক্ষেত্রে পিটা কত সেটা আমরা বের করে নিলাম, 25 ওয়াট হিসেবে কাজ করবে। বোঝা গেল। এটা কি ঘটবে, মানে এই নয় যে ওটা কম জ্যোতিতে জ্বলবে, ওটা জানি আমরা সকলে, 220 ভোল্টে আসে মানে 110 ভোল্টে ওটা কম জ্যোতিতেই জ্বলবে, সেটা আমরা সকলে জানি। তোমাকে কিন্তু শুধু সেইটা বললে হবে না, তোমাকে কি বলতে হবে, তোমাকে অঙ্ক করে দেখাতে হবে, অঙ্কটা কষো, অঙ্কটা কষে দেখাও যে তোমার এটা 25 ওয়াট হচ্ছে কি 30 ওয়াট হচ্ছে, যে কোশ্চেনের যেমন ভ্যালু, তো সেরকম হচ্ছে, তোমাকে সেটা কিন্তু বলতে হবে। বুঝতে পারলে। তো এই ছিল ব্যাপার। তো আশা করি এটা বোঝা গেছে, তাই তো। এরপরের কোশ্চেন দেখতে দেখতে দেখো 26, আমি কিন্তু কটা বলেছিলাম, আমি কিন্তু বলেছিলাম তোমাদের 15টা করেছি, মানে 16 থেকে শুরু করলে 30 অব্দি হওয়ার কথা। আজকে অলরেডি দেখো আমি 27 অব্দি চলে এসেছি। বুঝতে পারলে, তাহলে কিন্তু আমার আর বেশি বাকি নেই। ওকে, তাই ঝটপট করে চলো আমরা কেমন কি হবে দেখে নিই। আর এই যে অঙ্কটা, এইটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখো এইখানটায় একটা বলি আমি, একটা ধরো তার আছে, এটা তার আছে এল, আর তার জন্য আমার রোধটা হচ্ছে 6 ওহম। এখন আমি যদি এই তারটাকে এরকম দুটো ভাগে কেটে নিই, মানে L/2 করে দিই, এটা যদি L/2 করে দিই, তাহলে কি আর সেটা আগের মতো থাকবে, এটাও হয়ে যাবে 3 ওহম, এটাও হয়ে যাবে 3 ওহম। এখন তাহলে যখন আমি অর্ধেক করে নিচ্ছি, আমার সবকিছু কিন্তু সেম, এখানে আমার প্রস্থচ্ছেদ সেম, রোধাঙ্ক সেম, কি আছে এই তো আর সমান রো ইন্টু L/A। তাহলে আমার এটা সেম আছে, এটা সেম আছে, শুধুমাত্র এলটাকে যদি হাফ করে দিই, তাহলে আরটাও হাফ হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। তা আমাদের এখানে হয়ে গেল 3 ওহম 3 ওহম। এখন 3 ওহম 3 ওহম করে যে কেটে নিয়েছি, এবার টুকরো দুটিকে কি করছে, সমান্তরাল সমবায় যুক্ত করছে, মানে এইটা ছিল তোমার সমান্তরাল সমবায়, এইটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়। তাহলে এখানে হচ্ছে 3 ওহম, এখানে হচ্ছে 3 ওহম, দুটোই একই। আর কটা আছে, তোমার হচ্ছে দুটো আছে, তাহলে এখানে তুল্য রোধ কত হবে, আমি বলেছি R/N হয়, তাহলে বসিয়ে দাও, 3 ওহম বাই 2 করলে আমার হয়ে যাচ্ছে 3-2 ওহম। তাহলে এইটাও রাখতে পারো, অথবা তুমি লিখতে পারো 1.5 ওহম, যেটা খুশি রাখতে পারো। ওকে,
তাহলে 6 ওহম রোধে ধাতব তারকে অর্ধেক করে যখন কেটে নিয়ে টুকরো করে থেকে দুটোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করছো, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে কত, তাহলে বেসিক্যালি 4 গুণ কমে যাচ্ছে। মানে হাফ করে কেটেছি বলে দুটো দুটো করে দ্বিগুণ কমলো, মানে অর্ধেক হয়ে গেল। তার উপর আবার সমান্তরাল করে দিলাম, তাহলে কি হলো, আবার আমার হাফ হাফ হয়ে যাবে। তো ঠিক আছে, মানে এগুলো কোনো ট্রিক্স নয়, এগুলো এক্ষুনি যদি বলে যে এর কেটে নিয়েছি দিয়ে এরকম ভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, বা এটা যদি অর্ধেক না করে যদি বলতে 3 ভাগে কেটে নিয়েছি, তখন কিন্তু আবার সমস্যায় পড়ে যেতে, তাই না? হ্যাঁ, তাহলে হলো, বেশ। এরপরে কি আছে, 27। এটা খুব ইজি কোশ্চেন ছিল, কিন্তু ওই কনসেপ্টটা জানার ছিল। এখানে কি বলেছে, 4 ওহম, 8 ওহম, 12 ওহম আর 24 ওহম রোধগুলো দিয়ে দিয়েছে। এই রোধগুলো দিয়ে বলেছে তুমি এগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ কত পাবে, সর্বনিম্ন কত তুল্য রোধ পাবে। তোমরা এটা জানো যে কতগুলো যদি রোধ দেওয়া থাকে, সবচেয়ে বেশি রোধ কখন হবে, যখন সবগুলোকে আমি যোগ করে দেবো। সবগুলোকেই শ্রেণীতে যোগ করে দিলে সবগুলি যোগ হয়ে হয়ে চলে যাবে, তাহলে সর্বোচ্চ রোধ যেটা হবে সেটা কিন্তু শ্রেণী সমবায় থেকে পাবো। আর যেটা সর্বনিম্ন রোধ হবে সেটা কিভাবে পাবো, আমরা যদি সবগুলোকেই সমান্তরাল রোধ করে দিই, তাহলে কিন্তু আমি কিন্তু বলেছিলাম ট্রিক্সটা, তোমরা হয়তো শর্টসটা হয়তো এতদিনে দেখে নিয়েছো। সেটা কি, যে যদি সমান্তরাল সমবায় থাকে অনেকগুলো রোধের, তার মধ্যে সবচেয়ে যে কম রোধটা আছে তার থেকেও হচ্ছে তুল্য রোধটা হয় কম। তার মানে আমাদের এখানে কি হচ্ছে, 4, 8, 12, 24 ইত্যাদি আছে। যদি আমি সবগুলোকে সমান্তরাল করে দিই, এই 4-এর থেকেও কিন্তু কম তুল্য রোধ হবে, তাহলে ওটাই সর্বনিম্ন। ওই থেকে তো কম আমি আর কোনোভাবে পাবো না, তাই না? তাহলে সর্বোচ্চটা কি হবে, শ্রেণী সমবায়। তাহলে চলো সর্বোচ্চ যেটা তুল্য রোধ, তাহলে আমি এখানে আর সিরিজ করে দিই। আর সিরিজ কি হবে, 4 ওহম প্লাস 8 ওহম প্লাস 12 ওহম প্লাস 24 ওহম। সবগুলো যদি যোগ করে দিই আমার কত হচ্ছে, এখানে 8 4 12 12 24 24, ওহো 24 24, তাহলে কত হচ্ছে 48 ওহম হয়ে যাচ্ছে। আর সর্বনিম্ন মানে বলেছি কিন্তু তোমাকে তোমাকে প্যারালেল করতে হবে, মানে এরকম একটা তার এখানে হচ্ছে 4 ওহম আছে, এখানে হচ্ছে 8 ওহম, এখানে আমি আর রোধ আঁকছি না, আমি জাস্ট দাগ টেনে দেখিয়ে দিচ্ছি 12 ওহম আছে, আর এটা হচ্ছে আমার কত 24 ওহম আছে। এইভাবে যদি সবগুলোকে যদি সমান্তরাল করে দিই না, তাহলে কিন্তু যেটা দাঁড়াবে সেটাই কি হয়ে যাবে, আর পি যেটা হবে সেটা তুল্য রোধ। এখন এখানে আরপিটাতে কি জানি, যে তুল্য রোধের অনন্যক আমরা কিন্তু জানি প্রত্যেকটা এক একটা রোধের অনন্যকের সমান। তা লিখে ফেলো চটপট, R3 প্লাস 1/R4। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 এটা করলে কত হয়, এটা কি আছে, R1 এর ভ্যালু বসিয়ে দাও 1/4, R2 এর ভ্যালু বসিয়ে দাও 1/8, R3 এর ভ্যালু বসিয়ে দাও 1/12, অ্যান্ড R4 ফাইনালি কামস টু 1/24। এখানে কি হবে, ওহম ইনভার্স, কেন 1/R আছে তো না, ইউনিট কিন্তু আমাদেরকে বসাতে হবে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, এই দুটোকে করলে সবগুলো লসাগু করলে কি হয় গো, সবগুলো লসাগু করলে হয় 24। তাহলে আমরা যখন করছি ওপরে আমাদের কত চলে আসছে, উপরে চলে আসছে আমাদের 6 3 9 3 12, তাহলে আমার হয়ে যাচ্ছে কত 12/24 ওহম ইনভার্স। তার মানে আমার এখানে কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল কত, হাফ ওহম ইনভার্স। তাহলে 1/RP যদি হাফ হয়, তাহলে আমি এটা বলতে পারি, অতএব আরপি সমান কত হচ্ছে 2 ওহম। দেখো সর্বনিম্ন এটা পেলে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ তখন হবে যখন আমরা শ্রেণী সমবায় যুক্ত করব, আর সর্বনিম্ন তখন হবে যখন আমরা সমান্তরাল সমবায় যুক্ত করব। ইজ ইট ক্লিয়ার? বেশ। তো এটা খুব ইজি ছিল, মানে যারা একটু সমবায়গুলো ঠিকঠাক বোঝো না তাদের পক্ষে একদম জল ভাত। আমি তো বলেছিলাম যাদের মিনিমাম একটু কনসেপ্ট আছে, আমি যেভাবে বলবো একদম ডিটেলস থেকে গিয়ে বলবো, তোমাদের কাছে ইজি হয়ে যাবেই যাবে। তো দেখো আর দুটো কোশ্চেন আছে, ঝটপট করে ফেলি। বলেছে যে যদি একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে চলে এবং তাতে 525 ক্যালোরি তাপ হয়, তাহলে প্রান্তীয় বিভব প্রভেদ কত? এ বাবা, কি হবে তাহলে এখানে? কি দিয়েছে আমার তো এখানে, কি মাথাতেই আসছে না, কি হবে গো? আচ্ছা, অত মাথা খারাপ করে লাভ নেই, চলো কিভাবে কি কি দিয়েছে দেখে নি। আই সমান হচ্ছে কত, 0.5 অ্যাম্পিয়ার। আর কি বলেছে, টি দিয়েছে কত, টি দিয়েছে আমাদের 15 মিনিট। আমরা তো মিনিটে কিছু ক্যালকুলেট করি না, আমরা তাহলে করব কত, সেকেন্ডে করে নেব। তাহলে 15 6 90, আর তার সাথে আর একটা শূন্য, তাহলে 900 সেকেন্ড।
আর আমার তাপ কত বেরোচ্ছে, তাপ বেরোচ্ছে হচ্ছে আমাদের 525 ক্যালোরি। ঠিক আছে, তাহলে 525 ক্যালোরি বেরিয়ে গেল। এবার তাহলে কি হচ্ছে আমাদের, আমরা জানি জুলের যে এটা কি জানি, H সমান 1/j ইন্টু আই স্কোয়ার বাই RT। এখানে জে এর ভ্যালু বসাতে হবে, দেখো এখানে ক্যালোরিতে আছে, তার মানে কিন্তু জে কে এসআই তে 1 লিখে দিলে হবে না, জে তে তোমাকে লিখতে হবে 4.2 জুল পার ক্যালোরি লিখতে হবে, এটা মানে এই ভ্যালুটাই বসাতে হবে। তাহলে তোমার আই স্কোয়ার RT তোমার জানতে চেয়েছে কি বিভব প্রভেদ, এখন বিভব প্রভেদ তো পাবে না, আই দেওয়া আছে, বিভব প্রভেদ জানতে চেয়েছে মানে আমার আর লাগবে, আরটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো, আরটাও জানি না। ঠিক ঠিক ঠিক, তাহলে কি হবে, আরটা তাহলে এখান থেকে যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে আমার এইচ ইন্টু জে বাই আই স্কোয়ার ইন্টু টি। এইচ কত বলেছে না, এইচ বলে দিয়েছে আমার 525 ক্যালোরি, জে বলে দিয়েছে 4.2 জুল পার ক্যালোরি আমরা জানি, আই কত বলে দিয়েছে 0.5, স্কোয়ার করলে হয় 0.25, আমি একদম বসিয়ে দিলাম। আর কি আছে, আর কি আছে, টি, টি হচ্ছে 900, টি হচ্ছে 900, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমার কত ওহম হবে, দেখো এখানে দুটো শূন্য আছে, এখানে পয়েন্ট আছে, আমি তাহলে পয়েন্টটাকে তুলে দিলাম, শূন্যটাকে কেটে দিলাম, তাই না? তাহলে এখানে পড়ে থাকলো কত 25, 25টাকে এটা কেটে দেবে, 25 2 50 আর 25 1 25, আরো তো কাটবে, আরো কাটবে, আরো কাটবে, কি দিয়ে কাটবে, এখানে হয়ে যাবে তোমার 7, 7 3 দিয়ে কাটলে 7, আর এখানে হয়ে যাবে 3, আর এখানে 3 14 14 3 42, তাহলে এখানে হয়ে যাবে 1.4। তাহলে তোমার যেটা ফাইনালি যেটা দাঁড়াবে, আর সমান কত দাঁড়ালো, আর সমান হচ্ছে 14 গুণিতক 7 মানে 98, কিন্তু আমার একটা পয়েন্ট ছিল তো বসিয়ে দেবো পয়েন্ট ভেতরে, হয়ে গেল আমার কত, আরটা হইলো 9.8 ওহম। বিভব প্রভেদ ওহমের ফর্মুলা থেকে জানি তো, আমরা কি জানি, ওহমস ল থেকে, ওহমস ল থেকে আমরা কি জানি, ওহমস ল থেকে আমরা জানি যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তাহলে আর পেয়ে গেছি, আই জানা আছে, আই কত 0.5, আর আর কত, আর হচ্ছে 9.8, তাহলে ভোল্ট হয়ে গেল। এটা দেখো যে এটা করলে আমরা পাবো যে ভি সমান, এটা 0.5 মানে কি হাফ, তাহলে 98 হাফ হয় 49, তাহলে 4.9 ভোল্ট। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেছে তো? তাহলে ভি সমান হয়ে গেল 4.9 ভোল্ট। আশা করি বুঝতে পেরেছো। এখানে কিছুই না, আমাকে দেখে নিতে হবে কি কি দিয়েছে আর কি লাগবে। আই দেওয়া আছে, বিভব প্রভেদ বের করতে হবে, মানে মাস্ট আমার আর লাগবে। আরটা কি পাবো? পাবো, কারণ আমাদের এখানে তাপ দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা আর পেয়ে যাব। তো আর যদি পেয়ে গেলাম, আর আরেকটা স্টেপ করে নিলে ওহমস ল লাগিয়ে দিলেই হয়ে গেল। বিশাল কিছু জটিল একদম না। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে প্রদত্ত রোধের আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পি কিউ, আচ্ছা পি কিউ মানে এই দুটো পয়েন্টের মধ্যে করতে হবে, তাহলে এটা এঁকে নাও সোজা করে, এটা সহজ করে এঁকে নাও। কি বলেছে পি কিউ, তাহলে এটা যদি পি হয় তাহলে আমার পি আর কিউর মধ্যে একটা আছে রোধ, এবার কি হবে, এর উপর দিয়ে একটা রোধ যাচ্ছে, এটার সাথে একসাথে জুড়ে আছে, আর এটা একসাথে জুড়ে আছে, এই তো হচ্ছে ব্যাপার। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, আর মাঝখানেটাকে কি বলেছে R5। তাহলে এই যে পি কিউর মধ্যে এখানে কি হচ্ছে দেখো, এই যে পি আর কিউর মধ্যে যেতে গেলে প্রথমে এই শ্রেণী সমবায়টা একটা থাকবে, এই শ্রেণী সমবায়ের সাথে এই R5টা থাকবে কি তোমার সমান্তরাল সমবায়। তার মানে শ্রেণী সমবায়টা প্রথমে বের করে নাও, এটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কত আমার R2 প্লাস R3 প্লাস R4, তাহলে কত, সবগুলিতে 2 ওহম করে, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 ওহম, মানে হয়ে গেল আমার কত 6 ওহম। এবার এইটা, এই যে বের করলাম তুল্য রোধটা, এই তুল্য রোধের সাথে এটা আছে কি সমান্তরাল সমবায়, তাহলে এখানে আর পি কিউ করি, মানে পি আর কিউর মধ্যে আমার মোট তুল্য রোধটা কত, তাহলে মোট তুল্য রোধ কত গো, মোট তুল্য রোধ হচ্ছে আচ্ছা এখানে একটু আমাকে একটু গোলমাল হয়ে গেল, এটা আমার এইটা লিখলে ভালো হতো, এটা কি আছে সমান্তরাল সমবায় আছে না, তাহলে আমি প্রথমে লিখি 1/RPQ, 1/RPQ সমান কি 1 এই আর এস প্রাইম, আর এটা যেটা আছে 1/R5, তো দেখো তো 1/6 হচ্ছে প্লাস 1/2 হচ্ছে, তাহলে এটা ওহম ইনভার্স হলো, তাহলে আমার এখানে কত থাকবে, আমার এখানে 4/6 ওহম ইনভার্স, মানে 2/3 ওহম ইনভার্স, তাই তো? তাহলে আমার এখানটায় কত হলো 2/3 ওহম ইনভার্স, ঠিক আছে তো, 1/6 1/2 6 তো হবে 1/3, হ্যাঁ ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, ঠিকই আছে।
তাহলে এখন আমার যেটা যদি 2-3 ওহম ইনভার্স হয়, তাহলে আমার এখানে কি হবে, আর পি কিউটা কত হবে, আর পি কিউটা উল্টে যাবে, তাহলে আর পি কিউটা হয়ে যাবে 3/2 ওহম। তাহলে আমার পি ও কিউ এর মধ্যে কি হবে, তুল্য রোধটা হয়ে যাবে কি 3/2 ওহম বা 1.5 ওহম। এবার কি বলেছে, আর ও এস এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। দেখো এবার আর ও এস, এই আর ও এসটাকে যদি সাজিয়ে নাও কি হবে, তাহলে আর থেকে যাবে পি কিউ এর মধ্যে যে তুল্য রোধ, এটা অলরেডি বের করে দিয়েছি, তাহলে এই টোটাল তুল্য রোধ আর আর6 এটা কিন্তু শ্রেণী সমবায় আছে, তাই আমি এখানে চট করে করে দিচ্ছি আর আর এস সমান কি হচ্ছে, আর প্লাস আর পি কিউ প্লাস আর6, এটা ছিল আর1 হতো, তো এখানে আর1। এটা কেন করলাম কি বুঝতে পারলে, দেখো অলরেডি তো আমি পি আর কিউ এর মধ্যে টোটাল যা রোধ হবে বের করে নিয়েছি, তো আর থেকে যে আর1টা আছে, এই আর1 এর সাথে এই পি কিউ এর মধ্যে যে টোটাল তুল্য রোধ তার একটা প্রান্ত যুক্ত, আর পি কিউ এর মধ্যে যে টোটাল তুল্য রোধ তার অপর প্রান্তের সাথে আবার আর6 যুক্ত, মানে কি একটা তার পেছনে আর একটা তার পেছনে আর একটা, এটা কি শ্রেণী সমবায় বলে। তো তাহলে যেহেতু আমি পি কিউ এর টোটাল তুল্য রোধটা বের করে নিয়েছি, যেহেতু নিয়েছি, তাই আমি সরাসরি আর পি কিউ লিখে দিলাম, না হলে কি করতে হতো, আমাকে এই স্টেপটা করে তারপরে এই স্টেপে আসতে হতো, একই ব্যাপার। তাহলে এখানে কত হচ্ছে 2, এখানে হয়ে যাচ্ছে 3/2, আর এখানে হয়ে যাচ্ছে 2, টোটাল আমার কত ওহম। তাহলে এটা হয়ে যাবে কত, এটা তোমার হয়ে যাবে 11, ওহ এটা হয়ে যাবে আমাদের কত তাহলে 11/2 ওহম, বা এটাকে তোমরা 5.5 ওহমও বলতে পারো। এই ছিল তোমাদের অ্যান্সার, তাই তো? তাহলে বলো আজকের ক্লাস কেমন লাগলো, আজকে কিন্তু অনেকগুলো অঙ্ক করলাম, তাই না? এরপর দেখি, এরপর তোমরা বলো আরো কি চাও। এরপর আমি তো বললাম ওই আলোর একটা চ্যাপ্টার আনবো, ওটা তোমরা চেয়েছিলে, ওই লাইভ ক্লাসে তোমরা বলেছিলে, বা এর আগের ক্লাসটাতেও বলেছিলে উই ওয়ান্ট লাইট বলে আমি বলতে বলেছিলাম, তোমরা কমেন্টে বেশ কয়েকজন দিয়েছো। তবে তোমরা কমেন্ট না বেশি জন করছো না, কেন গো বাবা? কমেন্ট করো, কমেন্ট করো, ভালো কমেন্ট করো। হুম। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো থাকে, মানে ভালো লেগে থাকে, যদি তোমাদের সত্যিই কাজে লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও। তোমাদের যদি মনে হয় তোমাদের মতো আরো কোনো বন্ধু বান্ধব এই ভিডিও থেকে উপকৃত হবে, তাহলে তাদের সাথে শেয়ার করতে পারো। হুম। তো কেমন লাগলো বলো আজকের ভিডিওটা? আশা করি ভালো লাগলো। ঠান্ডা পড়েছে জানি, পড়াশোনার প্রচুর কষ্ট, সব স্যারই বিভিন্ন রকম চাপ দিচ্ছে আমি জানি, তাও কিন্তু এই চলতড়িৎ বা এগুলো না, যেগুলো অঙ্ক, এগুলো কিন্তু একদম ছাঁকা নাম্বার আসে, মানে তুমি যদি ঠিক করে দিয়ে আসতে পারো, এগুলো কিন্তু করতে বেশি সময় লাগে না। একটা ডেসক্রিপটিভ হাফ পাতা লিখতে কত সময় লাগে বলো তো, সেখানে একটা অঙ্ক করতে তার অর্ধেক সময় হয়ে যায়, তাই না? তো তোমরা করো, অঙ্কগুলো করো, আমরা যেমন করছি সেরকমভাবে প্র্যাকটিস করো, দেখবে সত্যি কাজে লাগছে। ওকে, তাহলে চলো আজ আর কথা বাড়াবো না, অনেকক্ষণ ক্লাস হলো। তোমরা এবার রেস্ট নাও, অঙ্কগুলো আরও প্র্যাকটিস করো, আরও যদি নতুন নতুন কিছু অঙ্ক পাও অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও আমাদেরকে। আর এই ব্যাপার। আর শেষ যেটা বলার ছিল সেটা হচ্ছে ওই যে আরেকবার বলে দিই, আমাদের এই হ্যাঁ, অফকোর্স আমি ভুলেই গেছিলাম, থ্যাংক ইউ সো মাচ। কেন? কারণ তোমরা যারা এতক্ষণ অবধি শেষ অবধি দেখছো, আমি ড্যাম শিওর তারা সত্যি সত্যি পড়াশুনোকে ভালোবাসো, অ্যান্ড আই অলওয়েজ সে, যারা পড়াশুনোকে ভালোবাসে এবং নিশ্চয়ই তাদেরকে ভালোবাসে, তাই না? তো চলো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপরে তোমাদের যেটা কথাটা আছে এই জিনিসটা, এটা অলরেডি আমি আগে বলেছি, আমাদের এই অনলাইন ব্যাচটা যেটা চলে এসছে, লঞ্চ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমরা যারা ভর্তি হতে চাও, মানে তোমরা ভর্তি হবে না, তোমরা তো মাধ্যমিক দেবে অফকোর্স, আমিও ভুলভাল বলছি। তো তোমরা যারা ভর্তি হতে চাও নয়, মানে তোমাদের যাদের পরিচিতরা ভর্তি হতে চায়, তোমাদের ভাই বোন যারা আছে তাদেরকে বলে দিও, জানিয়ে দিও। আর কি এই ব্যাপার, প্লে লিস্টগুলো অবশ্যই চেক করো, কারণ পড়াশুনো যত বেশি করবে তত ভালো হবে, ওখানে সব গুছিয়ে দেওয়া আছে। ওকে, চলো আর বেশি কথা বলবো না, হ্যাঁ। পড়াশুনো করতে হবে, কারণ তোমার মাধ্যমিক আস্তে আস্তে এগিয়ে আসছে, আর বেশি সময় নষ্ট করা যাবে না, ঝটপট। তাহলে ভিডিও শেষ হলো, আমারও কথা শেষ হলো, তাহলে আজকের মতো থাক নাকি, টাটা।